বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমি এই অধ্যায়ে তিনটি পর্বে ক্লাস নিয়েছি। আজকে তার 4 নম্বর পর্ব। আমরা জানি আর্থিক অবস্থা বিবরণীর 5টি ধাপ রয়েছে। এই 5টি ধাপের মধ্যে শেষ 2টি ধাপ তোমাদের এসএসসি পরীক্ষায় আসে না। প্রথম যে 3টি ধাপ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবং প্রথম 3টি যে ধাপগুলো হচ্ছে, এক হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী। আমরা এই যে আবার আমরা কিন্তু এই পর্বগুলো পর্ব আকারে সাজিয়েছি। তাহলে আমরা বিশদ আয় বিবরণীকে আবার আমি 3 ভাগে বিভক্ত করেছি। 1 মোট মুনাফা, 2 পরিচালনা মুনাফা, 3 নিট মুনাফা। তে আমরা ইতিমধ্যে বিশদ আয় বিবরণীর সম্পর্কে আমরা অলরেডি 2টি ক্লাস সম্পন্ন করেছি। কি? মোট মুনাফা এবং পরিচালনা মুনাফা। যারা আমার এই ক্লাসগুলো মিস করেছ, আশা করি তোমরা সেই পর্বগুলো দেখে নিবে। ওই পর্ব আকারে যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা নিট মুনাফা বের করতে একদম তোমার জন্য সহজ হবে। কেননা আমি এই বিশদ আয় বিবরণীটিকে একটি পর্ব আকারে ধারাবাহিকতা আকারে আমরা এটা সাজিয়েছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা নিট মুনাফা আমরা কিভাবে বের করতে হয়। তাহলে নিট মুনাফা দেখো, আমরা একটা ফরম্যাট দাঁড় করাইছি বুটে। সেখানে আমরা লিখছি যে বিবরণ টাকা, টাকা এবং কি টাকা। দেখো আমরা কিন্তু গত পর্বে যে পরিচালনা মুনাফা বের করছি, তাহলে আমরা যখন পরিচালনা মুনাফা বের করতে যাই তখন কিন্তু আমাদের মোট মুনাফা বের করতে লাগে। তাহলে আমরা মোট মুনাফা 2য় পর্ব নিয়ে আলোচনা করেছি। তারপর পরিচালনা মুনাফা যে আমরা যদি আমরা এখানে হবে নিট মুনাফা, তাহলে আমরা কিন্তু এই যে যদি আমরা এই যে মোট মুনাফা বের করব, মোট মুনাফা বের করার পরে কিন্তু আমরা যদি পরিচালনা মুনাফা বের করতে যাই তাহলে কিন্তু আমাদের মোট মুনাফা লাগবে। এই কারণে মোট মুনাফা যারা মিস করেছে সেটা দেখবে। তারপর পরিচালনা মুনাফা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা নিট মুনাফা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এই পরিচালনা মুনাফা নির্ণয় পর্বটি যারা মিস করেছি সেটাও তোমরা দেখবা। তারপরে নিট মুনাফা, আজকে আমরা যে ফর্মুলা যেটা নিয়ে আলোচনা করব তা মূলত নিট মুনাফা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমে আমি লিখেছি পরিচালনা মুনাফা। এই যে পরিচালনা মুনাফা আমরা এখানে বের করতে হবে। নিট মুনাফা বের করতে গেলে আমাদের অবশ্যই পরিচালনা মুনাফা বের করে নিতে হবে। তাহলে পরিচালনা মুনাফা এই টাকাটা আমরা আউট কলামে লিখবো। তারপর আমরা দেব যোগ অপরিচালন আয়। অপরিচালন আয় আবার অনেকেই এটা কিন্তু অন্যান্য আয় হিসেবেও মনে করে। ঠিক আছে? আমরা এটা অন্যান্য আয় হিসেবেও লিখতে পারবো, অথবা কি আমরা অপরিচালন আয় লিখতে পারবো। সেটার সাথে কি পরিচালনা মুনাফার সাথে কি যোগ করতে হবে? কি অপরিচালন আয় বা অন্যান্য আয়। তো চলো দেখি অপরিচালন আয় বা অন্যান্য আয়গুলো কি কি। আমরা কিন্তু রেয়া মিলে করেছি যে প্রাপ্য, প্রাপ্য মানে কি পাবো, পাবো মানে কি সম্পদ। প্রাপ্তি, প্রাপ্তি মানে কি পাইছি, পাইছি মানে কি আয়। প্রদেয় মানে প্রদত্ত, প্রদত্ত মানে কি দিছি, দিছি মানে কি ব্যয়। আরেকটা কি আছে প্রদেয়, প্রদেয় মানে কি দিব, দিব মানে দায়। এগুলো কিন্তু আমরা রেয়া মিলে করেছি। তাহলে আমরা যতগুলো প্রাপ্তি আছে সেগুলো আমার জন্য কি প্রাপ্তি মানে পাইছি, আর পাইছি মানে আমার প্রতিষ্ঠানের জন্য কি আয়। তাহলে দেখো এই যে আমরা কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, তাহলে প্রাপ্তি মানে কি আয়, অন্য আয়, এটা কমিশন প্রাপ্তি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে জিনিসটা ভুল করো যে কমিশন লেখা আছে রেওয়া মিলে, সেটা ডেবিট পাশেও আছে, ক্রেডিট পাশেও আছে, কিন্তু তোমরা এখানে তোমরা বুঝতে পারো না। মনে রাখতে হবে যে আমরা রেয়া মিলে ব্যয় কিন্তু ডেবিট থাকে এবং আয় আয় কিন্তু ক্রেডিট পাশে থাকে। তাহলে শুধু কমিশন যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে ডেবিট পাশে যেটা সেটা হলো কি প্রদত্ত কমিশন মানে ব্যয়, আর যেটা ক্রেডিট পাশে সেটা হলো কি প্রাপ্ত কমিশন বাকি আয়। আর তাহলে আয়গুলো সাধারণত রেয়া মিলে ক্রেডিট পাশে থাকে। তাহলে শুধু কমিশন যদি থাকে, শুধু কমিশন থাকে এবং সেটা ডেবিট এবং ক্রেডিট পাশে যদি থাকে, তাহলে যেটা ক্রেডিট পাশে থাকবে সেটা কি তোমাকে ধরে নিতে হবে এটা কি আয়। তাহলে দেখো কমিশন প্রাপ্তি লিখবা, বার্তা প্রাপ্তি ঠিক সেম জিনিসটাও রেয়া মিলে এটা থাকতে পারে। বার্তা ডেবিট পাশে থাকতে পারে, ক্রেডিট পাশে থাকে। তাহলে ডেবিট পাশে বার্তা যেটা সেটা হলো প্রদত্ত বার্তা, আর ক্রেডিট পাশে যেটা সেটা হলো প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা হলো কি আয়। আমরা এখানে আমরা আয়টা লিখবো, এই যে বার্তা প্রাপ্তি। তারপর কি ভাড়া প্রাপ্তি বা উপভাড়া। তাহলে ভাড়া প্রাপ্তি ভাড়াও পেতে পারি, আবার উপভাড়া। উপভাড়াটা কি? উপভাড়া হচ্ছে আমি একটি রুম ভাড়া বাসা ভাড়া নিচ্ছি, এখানে বাসা থেকে একটা আরেকটা রুম আমি
অন্যজনের কাছে ভাড়া দিছি, ঠিক আছে, সেই ভাড়া থেকে আমি একটি আয় করছি, সেটাই কিন্তু আমাদের কি উপভাড়া। তারপর আসো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমাদেরকে বুঝতে হবে যে যত স্থায়ী সম্পদ থেকে কোনো লাভ, মানে স্থায়ী সম্পদ থেকে কোনো কিছু বের হওয়া পাওয়া যায়, স্থায়ী সম্পদ থেকে কোনো কিছু পাওয়া যায়, বাইর হয়, তাহলে সেটাই হবে কি তোমার অপরিচালন আয় বা অন্যান্য আয় হবে। বুঝতে পারছো? আর যদি দায় থেকে কোনো কিছু বের হয় বা বাইর হয় বা দেওয়া হয়, তাহলে সেটা হবে কি অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। অর্থাৎ স্থায়ী সম্পদ থেকে যেগুলো আসবে, পাওয়া যাবে, সেগুলো আয়, আর দায় থেকে যেগুলো দিতে হবে বা দায় থেকে কোনো কিছু বের হবে, সেটাকে বলা হবে অন্যান্য ব্যয়। তাহলে বিনিয়োগের সুদ, যেহেতু বিনিয়োগ আমাদের সম্পদ, তাহলে বিনিয়োগ থেকে কিছু পাইছি, এটা আমার জন্য আয়। তারপর ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার সুদ, ব্যাংকে যে টাকা রাখছে, ব্যাংকের উপর জমার উপর যে সুদ পাওয়া যায়, সেটা হলো কি ব্যাংক জমা সুদ। তারপর হচ্ছে উত্তোলনের সুদ। তারপর দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। তাহলে স্থায়ী সম্পত্তি কোনো কিছু বিক্রি করছি এবং বিক্রি করার পর এখান থেকে কোনো কিছু লাভ পেয়েছি, কোনো কিছু মুনাফা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের জন্য কি স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ। তারপর লভ্যাংশ প্রাপ্তি, লাভে যে অংশটা আমরা পাই সেটা লভ্যাংশ প্রাপ্তি। তারপর শিক্ষানিবেশ সেলামি, এ হচ্ছে অপরিচালন আয় বা অন্যান্য আয়। এই অন্যান্য আয়গুলো আমরা কি করব, যোগ করব, যোগ করে এখানে আমরা লিখবো। লেখার পর যেহেতু পরিচালনা মুনাফার সাথে আমাদের এটা অন্যান্য আয় বা অপরিচালন মুনাফা আমাদের অপরিচালন আয় আমাদের যোগ হবে, এই জন্য আমরা পরিচালন মুনাফা এবং অন্যান্য আয় বা অপরিচালন আয় আমরা কি করব, যোগ করব। যোগ করে যে টাকা থাকলো সেখানে আমরা এই জায়গায় নিচে লিখবো। লেখার পরে আমরা কি করব, বাদ দিব। কি বাদ দিব? অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। অপরিচালন ব্যয় বা কি অন্যান্য ব্যয়। তাহলে দেখো অন্যান্য ব্যয়ের মধ্যে কি রয়েছে, ঋণের সুদ। কিন্তু আমি তোমাদেরকে আগে বলেছি, দায় থেকে কোনো কিছু বাইর হয়, তাহলে সেটা হচ্ছে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। তাহলে ঋণ আমার জন্য, প্রতিষ্ঠানের জন্য দায়, এবং এই দায় থেকে যেটা বের হবে, যেটা দেওয়া হবে, সেটা হচ্ছে আমাদের কি অন্যান্য ব্যয়। তাহলে ঋণের সুদ, তারপরে ঋণের সুদ, এটা আমার জন্য ব্যয়। তাহলে আমি ঋণ নিচ্ছি, ঋণ থেকে দায় থেকে আমার এটা দিতে হয়েছে। তারপর ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক, অর্থাৎ আমি ব্যাংকে যে টাকা রাখছি তার চেয়ে অতিরিক্ত টাকাটা আমরা তুলছি, তাহলে অতিরিক্ত টাকা তুলে এজন্য আমার সুদ দিতে হবে, যেন এটা দায়, এই জন্য আমার এটা দায়ের উপরে যে সুদটা পাওয়া গেছে সেটা ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা আমার অন্যান্য ব্যয়। মূলধনের সুদ। তারপর স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি। যেমন দেখো, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যেটা লাভ, এটা হলো আমাদের আয়, আর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যেটা আমাদের ক্ষতি হবে, সেটা হবে আমাদের জন্য অন্যান্য ব্যয়। তারপর বিবিধ ক্ষতি। এগুলো যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অপরিচালন ব্যয়। এই অপরিচালন ব্যয় আমরা কি করব, এই জায়গায় যোগ করে এই জায়গায় লিখবো। লেখার পর যেহেতু আমাদেরকে বাদ দিতে বলছে, আমরা এখান থেকে বাদ দিব। তাহলে এইখান থেকে আমরা যদি এটা বাদ দেই, যে টাকাটা বের হলো সেটাই কিন্তু আমাদের নেট লাভ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইভাবে যদি ফরম্যাট আকারে ধারাবাহিক প্রক্রিয়ায় মোট মুনাফা থেকে পরিচালনা মুনাফা থেকে নিট মুনাফা যদি তোমরা বের করো, তাহলে বিশদ আয় বিবরণী তোমার জন্য অতি সহজ হবে। তবে চলো, যারা অন্যান্য ক্লাসগুলো মিস করেছ, তাদের জন্য আমি এই বিশদ আয় বিবরণীর একটি সামারাইজিং শর্টভাবে একটি আলোচনা করব। যেমন, তাহলে আমরা প্রথম থেকে যদি বিশদ আয় বিবরণী আলোচনা করি, তাহলে আমাদের প্রথমে আমরা যেটা বের করতে বলছি সেটা হচ্ছে আমাদের মোট মুনাফা নির্ণয়। আর মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে, সেটা হচ্ছে কি নিট বিক্রয়। তাহলে দেখো, বিশদ আয় বিবরণী আমাদের একেবারে যদি তোমাদের শর্ট করে আমি বুঝাই, তাহলে যারা পূর্বকার ক্লাসগুলো মিস করেছ, তাদেরকে প্রথমে যেটা করতে হবে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে একদম নিট মুনাফা বের করতে হলে যেটা লাগবে, তাহলে প্রথমে আমাদের লাগবে নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় আমরা লিখবো। এই নিট বিক্রয় থেকে আমরা কি করব, বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি দিব, বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে, ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের মোট মুনাফা। এটা মোট মুনাফা বাড়ো বিক্রিত পণ্যের। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বাইরে হয় সেটা হলো কি মোট মুনাফা। আর এই মোট মুনাফা থেকে তোমরা বাদ দিবা কি, যে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে, পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এই পরিচালন বাদ দিলে যে টাকাটা বাড়াবো সেটার নাম হলো পরিচালন মুনাফা। সেটা হবো কি পরিচালন মুনাফা। এখন এইভাবে পরিচালন মুনাফা বের করলাম। এখন এই পরিচালন মুনাফার সাথে তোমার কি খবর, যোগ করতে হবে
যোগ করতে হবে অন্যান্য আয় বা অন্যান্য আয় অথবা আমরা কি লিখবো অপরিচালন আয়। এটা আমরা যোগ করব, যোগ করে যে টাকাটা বাড়াইলো সেটা লিখবো। লেখার পরে এখান থেকে আমাদের বাদ দিতে হবে অন্যান্য ব্যয় বিয়োগ অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়, এটা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলে কিন্তু আমাদের যে টাকাটা বের হলো সেটাই কিন্তু আমাদের নিট মুনাফা অথবা নিট লাভ অথবা নিট ক্ষতি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমরা বিশদ আয় বিবরণীটি করতে পারি। তাহলে বিশদ আয় বিবরণী করার মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের কি নিট লাভ বা নিট ক্ষতি নিরূপণ করা। একটা প্রতিষ্ঠানের কি নিট তোমার বিশদ আয় বিবরণী একমাত্র মানে লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ওই প্রতিষ্ঠানে আমার কি পরিমাণ নিট লাভ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যেগুলো ক্লাসে তোমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো করেছ সেই যারা মিস করেছ সরি তারা এই ক্লাসগুলো দেখবে। আর আর যারা ধারাবাহিকভাবে দেখছো তারা এই ক্লাসটা সুন্দরভাবে তোমরা নোট করে নিবে, তারা তোমরা এই ক্লাসগুলো বেনিফিট হবে। আমি আর তোমাদের তাহলে আমাদের বিশদ আয় বিবরণী করতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটা প্রথমে আমাদেরকে কি নিট বিক্রয় বের করে নিতে হবে, তারপরে বিয়োগ করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হবে। আর এই মোট মুনাফা থেকে যদি তুমি পরিচালন ব্যয় বাদ দাও তাহলে পরিচালন মুনাফা বের হবে। আর এর সাথে পরিচালন মুনাফার সাথে যদি অন্যান্য আয় বা অপরিচালন আয় যোগ করো, যে টাকাটা বাড়াইলো এখানে যোগ করবে, এই থেকে তুমি অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় যদি তুমি বিয়োগ করো তাহলে মোট মুনাফা অথবা মোট ক্ষতি নির্ণয় করা যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি উপভোগ করেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।